প্রিয় শ্রোতা, পাঠ করছি নিমাই ভট্টাচার্যের জনপ্রিয় উপন্যাস মেম সাহেবের 12 এবং 13 পর্ব। দোলাবতী বহুজনকে দীর্ঘদিন তৈলমর্দন করেও কলকাতার কোনো পত্রিকায় যখন কোনো চাকরি জোটাতে পারলাম না, তখন এক্সপ্রেস আর ক্রনিকলের ওই সামান্য অস্থায়ী কাজও বড় ভালো লেগেছিল। কিন্তু গতকাল মেম সাহেবকে নিয়ে আমার জীবনের ভবিষ্যৎ সম্পর্কে কোনো অনিশ্চয়তা ছিল না। কর্মজীবনের সে অনিশ্চয়তা আমাকে এবার ধীরে ধীরে উদ্বিগ্ন করতে লাগলো। দৈনন্দিন রিপোর্টিং ছাড়া প্রবন্ধ, ফিচার ইত্যাদি লেখা ঠিকই চলছিল। কখনো এই কাগজে, কখনো সে কাগজে এসব লেখা ছাপা হচ্ছিল। কোনো কোনো লেখা অমনোনীত হচ্ছিল। মাঝে মাঝে 10, 15, 20 টাকার মানি অর্ডার বা চেকও পাচ্ছিলাম। মন্দ লাগছিল না, কিন্তু সাংবাদিক ফেরিওয়ালা হয়ে জীবন কাটাতে পারি না। এই অনিশ্চয়তার মধ্যে মেম সাহেবকে তো টেনে আনতে পারি না। তাছাড়া আমাকে পাশ কাটিয়ে অনেক পরিচিত নতুন ছেলে ছোকরার দল অলি গলি দিয়ে কর্মজীবনের রেড রোড ধরে ফেলল। নিজেকে বড়ই অপদার্থ, অকর্মণ্য মনে হলো। মেম সাহেবকে আমি কিছু বলতাম না। নিজের মনে মনেই অনেক কথাই চিন্তা করতাম। একবার ভাবলাম চলে যাক জার্নালিজম। যদি খেতে পড়তে না পেলাম, তবে আবার জার্নালিজমের শখ কেন? দুর্বল মুহূর্তে অন্য চাকরি বাকরি নেবার কথাও ভাবলাম, কিন্তু পরের মুহূর্তে নিজের মনকে শাসন করেছি, বুঝিয়েছি না, তা হয় না। এত বড় পরাজয় আমি মেনে নিতে পারবো না। যৌবনে যদি কর্মজীবনের এত বড় পরাজয় মেনে নেই, তবে ভবিষ্যতে কি করব, কি নিয়ে লড়ব? আবার ভেবেছি কলকাতা ছেড়ে পালিয়ে যাই, দিল্লি, বোম্বে বা লন্ডন চলে যাই। কিন্তু পালিয়ে যাওয়া বললেই তো আর পালিয়ে যাওয়া যায় না। বিলেতে যেতে অনেক টাকার প্রয়োজন, সে টাকা আমার ছিল না। তাছাড়া বিলেত গিয়ে কী করতাম? বিলেত গিয়ে কেরানিগিরি বা বাস কন্ট্রাক্টর হয়ে অ্যান্টনি সাহেব হবার শখ কোনোদিনই আমার ছিল না। কয়েকটা দেশি কাগজের কাজ নিয়ে বিলেতে যাবার পরিকল্পনা অনেকদিন মনের মধ্যে উঁকি ঝুঁকি দিয়েছিল, কিন্তু তার জন্য দেশের মধ্যে অনেক ঘোরাঘুরি প্রয়োজন ছিল। আমার পক্ষে তাও সম্ভব হয়নি। রাসবিহারী এভিনিউর পোস্ট অফিসে মেম সাহেবের কিছু টাকা ছিল। আমার কল্যাণী ইতিমধ্যে তাতে 2-1 বার হাত পড়েছিল। সুতরাং ওদিকে হাত বাড়ানোর কথা আর ভাবতে পারলাম না। 2-1 বার অন্তত আজে বাজে চিন্তাও মাথায় এসেছে। ভেবেছি মেম সাহেবকে কিছু না জানিয়ে অকস্মাৎ একদিন যেখানে হোক উধাও হয়ে যাব। যৌবনে প্রাণবন্ত সব ছেলে মেয়েরাই প্রেমে পড়ে। কজন সে প্রেম আঁকড়ে ধরে রাখতে পারে? আমি না হয় পারলাম না, কি হয়েছে তাতে? মেম সাহেবও 2-4 দিন কান্নাকাটি করবে, 2-1 বেলা হয়তো উপবাস করবে, কেউ কেউ হয়তো কয়েকদিন উপহাস করবে, কে বা হয়তো কিছু কিছু অপ্রিয় মন্তব্য করবে। কিন্তু তারপর নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আমেরিকা ফেরত ফিশারি এক্সপার্ট সুবোধবাবু নিশ্চয়ই মেম সাহেবকে অপছন্দ করবেন না। তারপর শুভ দিনে শুভক্ষণে বুড়ো সাজ্জাদ হোসেনের সানায় বেজে উঠলে সুবোধবাবু জামাই বেশে হাজির হবেন। কিছু পরে মেম সাহেব বধূ বেশে কলকাতায় সুবোধকে মালা পরাবে। পুরোহিত মন্ত্র পড়ে সম্পত্তির ট্রান্সফার পাকাপাকি করবে। তারপর বাসর, একটু হাসি, একটু ঠাট্টা, একটু তামাশা। লোকচক্ষুর আড়ালে হয়তো একটু স্পর্শ, একটু অনুভূতি, দেহ মনে হয়তো একটু বিদ্যুৎ প্রবাহ। আমার মাথাটা ঝিমঝিম করল, তবে সামলে নিলাম। পরের দিনটার জন্য খুব বেশি চিন্তা হয় না।
কিন্তু তার পরের দিন ফুলশয্যার কথা ভাবতে গিয়ে মাথাটা হঠাৎ ঘুরে উঠল। রজনীগন্ধা দিয়ে সাজানো ওই ফোমড রবারি শয্যায় মেম সাহেবের একচ্ছত্ব অধিপত্য রূপে সুবোধ। তিলে তিলে ধীরে ধীরে যে মুকুল 24-25 বসন্তে পল্লবিত হয়ে আমার মানস প্রতিমা মেম সাহেব হয়েছে, যার মনের কথা, দেহের উত্তাপ, বুকের স্পন্দন শুধু আমি জেনেছি, পেয়েছি ও অনুভব করেছি, সেই মেম সাহেবের অঙ্গে সুবোধের স্পর্শ অসম্ভব। তাছাড়া যে মেম সাহেব তার জীবন সর্বস্ব দিয়ে নৈবদ্য সাজিয়ে আমাকে সুখী সার্থক করতে চেয়েছে, তাকে এভাবে বঞ্চিত করে পালিয়ে যাব না। না না, তা হয় না। তবে তবে কি করব, তা ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। মনে মনে অবশ্য ঠিক করেছিলাম কলকাতায় আর বেশি দিন থাকব না। খবরের কাগজে রিপোর্টার হবার দৌলতে বাংলাদেশের বহু প্রথিতযশা লব্ধ প্রতিষ্ঠ মানুষের সঙ্গে পরিচিত হবার দুর্ভাগ্য হয়েছিল আমার। দুর্ভাগ্য? হ্যাঁ, দুর্ভাগ্য। দুর্ভাগ্য নয় তো কি বলবো বলো? কলকাতার ময়দানে মনুমেন্টের নিচে লক্ষ লক্ষ মানুষ এদের বক্তৃতা শোনে, হাততালি দেয়, গলায় মালা পরায়। প্রথম প্রথম এদের কাছে এসে নিজেকে কৃতার্থ মনে করতাম। শিক্ষা সংস্কৃতির ধ্বজা উড়িয়ে যারা সিনেট হল, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট, মহাবোধি, সোসাইটি হল গরম করে তুলতেন, তাদের সবাইকেও ঠিক শ্রদ্ধা করে উঠতে পারতাম না। 3.5 কোটি বাঙালি নারী পুরুষ শিশুর দল যাদের মুখ চেয়ে বসে আছে, যাদের বক্তৃতা আমরা নিত্য খবরের কাগজের পাতায় ছাপছি, তাঁদের স্বরূপটা প্রকাশ হওয়ায় আমি যে কি দুঃখ, কি আঘাত পেয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কি কি কারণে এদের আমি শ্রদ্ধা করতে পারিনি সে কথা লেখার অযোগ্য। বিদ্যাসাগরের বাংলা ভাষা দিয়ে এদের কাহিনী লিখলে বিদ্যাসাগরের স্মৃতির অবমাননা করা হবে, বাংলা ভাষার অপব্যবহার করা হবে। তবে যদি এইসব মহাপুরুষের কথা লিখতে পারতাম, যদি সে ক্ষমতা আমার থাকত, তবে বাংলাদেশের কিছু মানুষ নিশ্চয়ই বাঁচতে পারত। তুমি ভাবছ আমি বাচালতা করছি, তাই না? সত্যি বলছি দোলা বৌদি, আমি একটু বাচালতা করছি না। ইংরেজিতে যাকে বলে ট্র্যাডিশন, তা তো বাঙালির আছে। শিক্ষা, দীক্ষা, আদর্শ, দেশপ্রেম, অভাব তো বাংলাদেশে নেই। গ্রামে গ্রামে দরিদ্র গৃহিণীরা আজও ক্ষুধার অন্ন দিয়ে অতিথির সেবা করতে কার্পণ্য করেন না। উদার বাংলা বুক পেতে সারা দেশে মানুষকে আসন বিছিয়ে দিয়েছে। ভারতবর্ষের দিক দিগন্তর থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছেন বাংলাদেশে। কিন্তু কই, আর কোনো প্রদেশের মানুষ তো এমন করে সারা দেশের মানুষকে নিয়ে সংসার করবার উদারতা দেখাতে পারেনি। রাজনীতির কথা না হয় ছেড়ে দিলাম, শিক্ষায়, দীক্ষায়, শিল্পে, সঙ্গীতে বাঙালির ঔদার্য অতুলনীয়। অতীতের ইতিহাস উল্টাবার কোনো প্রয়োজন নেই। ইদানিংকালের ইতিহাস ধরা যাক। প্রমথেশ বড়ুয়া, কুন্দনলাল সাইগল, লীলা দেশাই বাঙালি নন, কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে এদের অকলঙ্কিত আসন চিরকালের জন্য রইবে। বড়ি গোলাম আলী খাঁর গান শোনার জন্য একমাত্র বাংলাদেশের অতি সাধারণ মানুষই সারা রাত্রি রাস্তার ফুটপাতে বসে থাকে। টিয়ার, আপ্পারাও, মেওয়ালাল বা লালা অমরনাথ, মোস্তাক আলীকে বাঙালির ছেলেরা যা ভালোবাসা দিয়েছে তা কি কোনো তুলনা হয়? হয় না দোলা বৌদি, হবেও না। শিক্ষা, দীক্ষা, আদর্শ ও সর্বোপরি হৃদয়বত্তা সত্ত্বেও বাঙালি কেন মরতে চলেছে? বাঙালির ঘরে ঘরে কেন হাহাকার, কান্না? সারা দেশের মানুষ যখন নতুন প্রাণস্পন্দনে মাতোয়ারা, তখন বাঙালির দুরবস্থা কেন? 3.5 কোটি বাঙালির মুখ থেকে হাসি কেড়ে নিল কে? কেন সারা যাত্রা সর্বহারা হলো? আগে সব কিছুর জন্য অদৃষ্টকে ধিক্কার দিতাম,
কৈশোর যৌবনের সন্ধিক্ষণে আশা করতাম ময়দানে মনুমেন্টের তলায় নেতাদের গলায় মালা পরালে, তাদের বক্তৃতা শুনলে, হাতে তালি দিলে বাঙালির সর্বরোগের মহৌষধ পাওয়া যায়। রিপোর্টারি করতে গিয়ে বড় আশা নিয়ে এদের কাছে গিয়েছিলাম, কিন্তু হায় ভগবান, মনে মনে এমন ধাক্কায় খেলাম যে তা বলবার নয়। ব্যক্তিগত জীবনের সাফল্য ব্যর্থতা নিশ্চয়ই খুব জরুরি ব্যাপার, কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে সমাজ জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা অসম্ভব। তাই তো সমাজের সর্বোচ্চ স্তরে ক্ষয়রোগ দেখে আঁতকে উঠেছিলাম। তাই তো কলকাতার জীবন আমার কাছে আরো তেতো মনে হতে লাগলো। এইসব নানা অশান্তি মনকে তোলপাল করে তুলেছিল। মুখে কিছুই প্রকাশ করছিলাম না। বন্ধু বান্ধব সহকর্মীদের কেউ কিছু জানতে পারছিল না। আমার মনের মধ্যে কত চিন্তা ভাবনা, যে কি বিচিত্র লড়াই চলছিল সে খবর কেউ জানতে পারল না। তবে মেম সাহেবকে ফাঁকি দিতে পারিনি। সেদিন দুজনে ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছিলাম। নোটস নেওয়ার কাজ শেষ করে একটা গাছতলায় এসে বসলাম দুজনে। আমি বোধহয় দৃষ্টিটা একটু অন্যদিকে ঘুরিয়ে নিয়ে কি যেন দেখছিলাম। মেম সাহেব বলল, ওগো, চিনে বাদাম কিনে আনবে। আমি গেটের বাইরে থেকে 2 আনার চিনে বাদাম আর 2টো ম্যাগনোলিয়া আইসক্রিম কিনে আনলাম। আইসক্রিম চিনে বাদাম খাওয়া শেষ হয়েছে। মেম সাহেব তখনও একটু একটু ঝাল নুন খাচ্ছে আর জিভ দিয়ে রস আস্বাদনের আওয়াজ করছে। ওর কখন ঝাল নুন খাওয়া শেষ হয়েছে, কখন আমার কাছে রুমাল চেয়েছে, তা আমি খেয়াল করিনি। মেম সাহেব হঠাৎ আমাকে একটা ঝাঁকুনি দিয়ে বলল, ওগো, রুমালটা দাও না। আমি রুমাল দিলাম। রুমাল দিয়ে হাতটা মুখটা মুছে আবার আমাকে ফেরত দিল। এই নাও। রুমালটা পকেটে রাখতে রাখতে আমি জিজ্ঞাসা করলাম, তোমার রুমাল কি হলো? সর্বমঙ্গলার নির্মাল্য বেঁধে তোমাকে দিলাম না। ও, তাই তো। মেম সাহেব প্রশ্ন করল, একটা কথা বলবে? কেন বলবো না? কি এত ভাবছো আজকাল? কই, কিছু না তো। একটু হাসলো, বলল, আমাকে ছুঁয়ে বলতে পারো তুমি কিছু ভাবছো না? কথা শেষ হতে না হতেই ও আমার হাতটা টেনে নিয়ে ওর বুকের উপর রেখে বলল, বলো। আমি হাতটা সরিয়ে নিয়ে বলি, কি ছেলে মানুষই করছো? মেম সাহেব একটু হাসে, একটু ভাবে, বোধহয় আমার কথায় একটু দুঃখ পায়। ওই ঘন কালো 2টো চোখ যেন শ্রাবণের মেঘের মতো ভারী হয়ে ওঠে। আমি এক ঝলক দেখে নিয়ে দৃষ্টিটা সরিয়ে নিই। মেম সাহেবের একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। আমি দৃষ্টিটা আবার ঘুরিয়ে নিয়ে আসি। জানতে চাই, কি এত ভাবছ? জেনে তোমার কি লাভ? আমি ভেবেছিলাম সহজ সরলভাবে মেম সাহেবকে এড়িয়ে যাব, কিছু বলবো না। কিন্তু গভীর ভালোবাসায় ওর দৃষ্টিটা এত স্বচ্ছ হয়েছিল যে আমার মনের গভীর প্রদেশের ও কোন কিছু লুকানো সম্ভব ছিল না। ওই স্থির জেনেছিল আমার মনটা একটু বিক্ষিপ্ত আছে, কিন্তু কি কারণে মনটা বিক্ষিপ্ত তা জানতে না পারায় মেম সাহেবের দুঃখ হওয়া স্বাভাবিক। সে কথা উপলব্ধি করেও ওকে ঠিক সত্য কথাটা বলতে আমার বেশ কুণ্ঠা হলো। 2-4 মিনিট দুজনেই চুপচাপ রইলাম। তারপর মেম সাহেবের ডাক, শোনো, বলো, তুমি কি আজকাল এমন কিছু ভাবছো যা আমাকে বলা যায় না? তুমি কি পাগল হয়েছ? তবে বলছো না কেন? অনিচ্ছা সত্ত্বেও একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বললাম, কি বলবো মেম সাহেব, নতুন কিছুই ভাবছি না। ভাবছি নিজের কর্মজীবনের কথা। আর কতকাল এমনই অনিশ্চয়তার মধ্যে থাকবো, তাই খালি ভাবছি। মেম সাহেব উড়িয়ে দিল আমার কথাটা। বলল, তা তো ভাববার কি আছে? কেউ একটু আগে, কেউ বা একটু পরে জীবনে দাঁড়ায়। তুমি না হয় 2 বছর পরেই জীবনে দাঁড়াবে, তাতে কি ক্ষতি হলো? ভাববো না?
হকারির মতো ফিরি করে রোজগার করতে আর ভালো লাগে না। হাজার হোক, বয়স তো হচ্ছে। মেম সাহেব তাড়াতাড়ি আমাকে কাছে টেনে নেয়, দুহাত দিয়ে আমার মুখটা তুলে ধরে বলে, ছিছি, নিজেকে এত ছোট ভাবছো কেন? ছোট ভাবলাম না, তবুও যদি ভদ্রলোকের মতো রোজগার করতে পারতাম। তোমার কি টাকার দরকার? না না, টাকার আবার কি দরকার? বলো না, আমি তো মরে যাইনি। মেম সাহেব বড়ই উতলা হলো আমার কথায়, জানতে চাইল, আর কি ভাবছ? বলবো, নিশ্চয়ই ভাবছি আমার এই অনিশ্চয়তার জীবনে তোমাকে কেন টেনে আনলাম। একটা আধা বেকার জার্নালিস্টের সংসারে তোমাকে এনে কেন তোমার জীবনটা নষ্ট করব, তাই ভাবছি। মেম সাহেব রেগে উঠে, চমৎকার, হাততালি দেব? কেন, ঠাট্টা করছো? তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না। তোমার টাকা না থাকলে আমি তোমার কাছে ঠাঁই পাবো না। তুমি আমাকে এত ছোট, এত নীচ ভাবো? পাগল কোথাকার! তোমাকে আমার সংসারে এনে যদি সুখ, শান্তি, মর্যাদা দিতে না পারি, তবে ও আর এগুতে দিল না। তুমি 200-500 টাকা রোজগার করলেই অনেক শান্তি। টাকা হলেই বুঝি সব সুখী হয়? না, তা হবে কেন? তবু ভদ্রভাবে বাঁচবার জন্য কিছু তো চাই। আমার বা আমার সংসারের চিন্তা তোমার করতে হবে না। তুমি নিশ্চিন্ত মনে কাজ করে যাও তো। কথায় কথায় বেলা বেড়ে যায়, সূর্যটা আস্তে আস্তে নিচে নামতে থাকে, গাছের ছায়া দীর্ঘতর হয়, বেলভিটিয়ারের সুবিস্তীর্ণ প্রাঙ্গণ সূর্যরশ্মির বিদায় বেলায় মিষ্টি আলোয় ভরে যায়। মেম সাহেব আমার কাঁধে মাথা রাখে। ওগো, বলো, তুমি সব আজে বাজে কথা ভাববে না। আজ না হয় ভগবান নাই দিলেন, কিন্তু একদিন তিনি নিশ্চয়ই ভরিয়ে দেবেন তোমাকে। তুমি বুঝি সব জানো? 100 বার। ওয়ালিংটন স্কোয়ার আর মনুমেন্টের মিটিং কভার করেই তোমার জীবন কাটাতে হবে না। তবে কি করব, কি না করবে তাই বলো। তুমি দেশ দেশান্তরে ঘুরবে, কত বড় বড় লোকের সঙ্গে তোমার পরিচয় হবে, তুমি কত কি লিখবে। তারপর? মেম সাহেব আমার গলা টিপে বলে, তারপর আর বলবো না। তোমার অহংকার হবে। আমার হাসি পায় মেম সাহেবের প্রলাপ শুনে। তুমি কি বোম্বে যাচ্ছ? ও অবাক হয়ে বলে, আমি কেন বোম্বে যাব? হিন্দি ফিল্মের স্টোরি লেখার জন্য? অসভ্য কোথাকার! সেদিন আমি শুধু একটা মোটামুটি ভালো চাকরির স্বপ্ন দেখতাম, আর ভাবতাম অফিস থেকে আমাকে একটা টেলিফোন দেবে, আমি অফিসের গাড়ি করিয়ে রাইটার্স বিল্ডিং, লালবাজার যাব, পলিটিক্যাল পার্টিগুলোর অফিসে ঘুরে বেড়াবো, চিফ মিনিস্টারের সঙ্গে দার্জিলিং যাব, রাইটার্স বিল্ডিংয়ের সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারিরা আমাকে উইশ করবেন, পুলিশ কমিশনার ভিড়ের মধ্যেও আমাকে চিনতে পারবেন, শ্যামপুকুর থানার ওসি আমাকে কাটলেট খাওয়াবেন। স্বপ্ন দেখারও একটা সীমা আছে। তাই তো আর আমি এগুতে পারলাম না। আজ সেসব দিনের কথা ভেবে বড্ড হাসি পায়। কোনোদিন কি ভেবেছি আমি নেহেরু, শাস্ত্রী, ইন্দিরার সঙ্গে পৃথিবীর পঞ্চমহাদেশ ঘুরে বেড়াবো? কোনোদিন কি কল্পনা করতে পেরেছি বছর বছর বিলেত যাব? কোনোদিন কি ভাবতে পেরেছি প্রাইম মিনিস্টারের সঙ্গে এয়ারফোর্সের স্পেশাল প্লেনে দমদমে নামব, রাজভবনে থাকব? আরও আরও অনেক কিছু ভাবিনি ভারতবর্ষের টপ লিডারেরা আমার সঙ্গে রাজনীতি নিয়ে গোপন আলোচনা করবেন, হুইস্কি খেতে খেতে অ্যাম্বাসেডরদের সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিসকাস করব। মেম সাহেব বোধ হয় এসব ভাবত। কোথা থেকে কেমন করে এসব ভাববার সাহস সে পেত তা আমি জানি না। তবে আমার কর্মজীবনের কৃষ্ণপক্ষেও সে আশাহত হয়নি। তাই তো যতবার আমি নিরাশায় ভেঙে পড়েছি, ততবার আমি পরাজয় মেনে নিয়ে কর্মজীবনের পথ পাল্টাতে চেয়েছি। ও ততবার আমাকে তুলে ধরেছে, আশা দিয়েছে, ভরসা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কখনো কখনো শাসনও করেছে। সবই বুঝি মেম সাহেব, কিন্তু এই কলকাতায় পরিচিত মানুষের দ্বারে দ্বারে আর
কৃপা প্রার্থী হয়ে ঘুরে বেড়াতে পারছি না। মেম সাহেব স্পষ্ট বলল, কলকাতাতেই যে তোমাকে থাকতে হবে এমন কি কথা আছে? যেখানে গিয়ে তুমি কাজ করে শান্তি পাবে সেখানে যাও। এক মুহূর্ত চুপ করে ও আবার বলল, আমি তো তোমাকে আমার আঁচলের মধ্যে থাকতে বলি না। মেম সাহেব জীবনে একটা লক্ষ্য স্থির করেছিল। সে লক্ষ্য ছিল আমার কল্যাণ, আমার প্রতিষ্ঠা, আর চেয়েছিল প্রাণ ভরে ভালোবাসতে, ভালোবাসা পেতে। মধ্যবিত্ত সংসারের কুমারী যুবতীর পক্ষে এমন অদ্ভুত লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। মেম সাহেবের পক্ষে সহজ হয়নি। বাধা এসেছে, বিপত্তি এসেছে, এসেছে প্রলোভন। এই তো সুবোধবাবু আমেরিকা ফেরার পর যখন ইঙ্গিত করলেন মেম সাহেবকে তাঁর বেশ পছন্দ, তখন বাড়ির অনেকেই অনেক দূরে গিয়েছিলেন। মেম সাহেব কি বলেছিল জানো? বলেছিল, মেজদি, মাকে একটু বুঝিয়ে বলিস, রেডিমেড জামা কাপড় দেখলে একটু চকচক করে, কিন্তু বেশি দিন টেকে না। তার চাইতে ছিট কিনে মাপ মতো নিজের হাতে তৈরি করা জিনিস অনেক ভালো, অনেক বেশি সুন্দর হয়। মেজদি ইঙ্গিত বুঝেছিল। তবে আমার সঙ্গে ঘুরে ফিরে বেড়ানো নিয়ে মেম সাহেবের আত্মীয় মহলেও গুঞ্জন উঠেছিল। অপ্রিয় অসংযত আলোচনাও হতো মাঝে মাঝে। সেসব গ্রাহ্য করত না। দেখো খোকনদা, আমি কচি মেয়ে নই, একটু আধটু বুদ্ধিশুদ্ধি আমার হয়েছে, কিছু কিছু ভালো মন্দ বুঝতে শিখেছি। সব মিলিয়ে কলকাতার আকাশটা বেশ মেঘাচ্ছন্ন হয়ে উঠল। মেম সাহেবও ধীরে ধীরে উপলব্ধি করল, আর বেশি দিন কলকাতায় থাকলে দুজনেরই মাথাটা খারাপ হয়ে উঠবে। ওগো, সত্যি তুমি এবার কোথাও যাবার ব্যবস্থা করো। আশেপাশের কতকগুলো অপদার্থ মানুষের ভালোবাসার ঠেলায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? পারবো, তবে যখন যেদিন দুজনে মিলব সেদিন তো আর কেউ বিরক্ত করতে পারবে না। আত্মীয় বন্ধুর দল কেউ জানতে পারলেন না। ধীরে ধীরে আমি দিল্লি যাবার উদ্যোগ আয়োজন শুরু করলাম। গোপনে গোপনে কিছু কিছু কাগজপত্রের অফিসে গিয়ে আলোচনা করলাম। শেষে একদিন অকস্মাৎ এক অপ্রত্যাশিত মহল থেকে এক নগণ্য সাপ্তাহিকের সম্পাদক বললেন, দিল্লিতে আমার একজন করেসপন্ডেন্টের দরকার, তবে এখন তো 100 টাকা বেশি দিতে পারবো না। কুছ পরোয়া নেই, 100 টাকাই যথেষ্ট। কথাটা দিলাম। ঠিক আছে, আমি যাব। কবে থেকে কাজ শুরু করবেন? আপনি যেদিন বলবেন, অ্যাজ আর্লি অ্যাজ ইউ ক্যান গো। মেম সাহেব পরের শনিবার ভোরবেলায় আমাকে নিয়ে কালীঘাটে গিয়ে পূজা দিল, প্রসাদ দিল, নির্মাল্য দিল। এই নির্মাল্যটা সব সময় কাছে রেখো। সন্ধেবেলায় দুজনে মিলে ডায়মন্ড হারবারের দিকে গেলাম। বেশি কথা বলতে পারলাম না কেউই। মেম সাহেব বলল, আমার মন বলছে তোমার ভালো হবেই। আমার যদি ভালোবাসার জোর থাকে তাহলে তোমার তোমার অমঙ্গল হতে পারে না। আমি শুধু বললাম, তোমার দেওয়া নির্মাল্য আর ভালোবাসা নিয়েই তো যাচ্ছি, আমার আর কি আছে বলো। সন্ধ্যার আবছা অন্ধকার নামতে শুরু করেছিল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, চলো এবার যাই। ও উঠল না, বসে রইল। ডাকলো, শোনো। বলো। কাছে এসো, কানে কানে বলবো। কানে কানে কি বলল জানো? বলল, আমাকে একটু জড়িয়ে ধরে আদর করবে। আবছা অন্ধকার আরো গাঢ় হলো। আমি দুহাত দিয়ে মেম সাহেবকে টেনে নিলাম বুকের মধ্যে, সমস্ত অন্তর দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে অনেক আদর করলাম। তারপর তারপর মাথায় আঁচল দিয়েও আমাকে প্রণাম করলো। আশীর্বাদ করো, আমি যেন তোমাকে সুখী করতে পারি। যুধিষ্ঠির রাজত্ব ও দ্রৌপদীকে পণ রেখে পাশা খেলেছিলেন, আমার রাজত্ব ছিল না। তাই নিজের জীবন আর মেম সাহেবের ভালোবাসা পণ রেখে আমি কর্মজীবনের পাশা খেলতে যুধিষ্ঠিরের স্মৃতি বিজড়িত অতীতের ইন্দ্রপ্রস্থ বর্তমানে দিল্লি এলাম। সুপ্রিয় শ্রোতা, এবারে পাঠ করছি 13তম পর্ব। দোলাবতী। বাঙালি ছেলেরা ঘর থেকে বেরোতে চায় না বলে একদল পেশাদার অন্ধ রাজনীতিবিদ অভিযোগ করেন।
অভিযোগটি সবৈব মিথ্যে। মহেঞ্জোদারো বা হরপ্পা যুগের কথা আমি জানি না, তবে ইংরেজ রাজত্বের প্রথম ও মধ্যযুগে লক্ষ লক্ষ বাঙালি সমগ্র উত্তর ভারতে ছড়িয়েছিলেন। রুজি রোজগার করতে বাঙালি কোথাও যেতে দ্বিধা করেনি। শুধু রাওয়ালপিন্ডি, পেশোয়ার, সিমলা পর্যন্ত বাঙালিরা গিয়েছেন, থেকেছেন, থিয়েটার করেছেন, কালীবাড়ি গড়েছেন। এই যাওয়ার পেছনে একটা কারণ ছিল। প্রথমত, বাঙালিরাই আগে ইংরেজি শিক্ষা গ্রহণ করে সরকারি অফিসে বাবু হবার বিশেষ যোগ্যতা অর্জন করেন। সবার যে কুইন ভিক্টোরিয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে করে হাওড়া স্টেশন থেকে পাঞ্জাব মেলে চাপতেন তা নয়, তবে রাওয়ালপিন্ডি মিলিটারি অ্যাকাউন্টস অফিসে কোনো না কোনো মেসোমশাই, পিসেমশাইয়ের আমন্ত্রণে অনেকেই বাংলা ত্যাগ করেছেন। পরে বাঙালি ছেলে ছোকরার বোমা পটকা ছুঁড়ে ইংরেজদের লেজে আগুন দেবার কাজে মেতে ওঠায় সরকারি চাকুরির বাজারে বাঙালির দাম কমতে লাগলো। ইতিমধ্যে ভারতবর্ষের দিকে ইংরেজি শিক্ষার প্রসার হওয়ায় সরকারি অফিসের বাবু জোগাড় করতে ইংরেজকে আর শুধু বাংলার দিকে চাইবার প্রয়োজন হলো না। বাঙালির বাংলার বাইরে যাবার বাজারে ভাঁটা পড়ল। জীবনযুদ্ধে ধীরে ধীরে বাঙালির পরাজয় যত বেশি প্রকাশ হতে লাগল, মিথ্যা আত্মসম্মানবোধ বাঙালিকে তত বেশি পেয়ে বসল। রাজনৈতিক ও অর্থনৈতিক চক্রান্তের সঙ্গে বাঙালির এই আত্মসম্মানবোধ তাকে প্রায় বাংলাদেশে বন্দী করে তুলল। বাংলাদেশের নব্য যুব সমাজ চক্রান্ত ভাঙতে পারত, গড়তে পারত নিজেদের ভবিষ্যৎ, অগ্রাহ্য করতে পারত অদৃষ্টের অভিশাপ। কিন্তু দুঃখের বিষয়, তা সম্ভব হলো না। মোহনবাগান, ইস্টবেঙ্গল, সুচিত্রা উত্তম, সন্ধ্যা মুখার্জি, শ্যামল মিত্রির, বিষ্ণুদে, সুধীন দত্ত, সত্যজিৎ, তপন সিংহ থেকে শুরু করে নানা কিছু দৌলতে বেকার বাঙালিও চরম উত্তেজনা ও কর্মচাঞ্চল্যের মধ্যে জীবন কাটায়। এই উত্তেজনা কর্মচাঞ্চল্যের মোহ আছে সত্য, কিন্তু সার্থকতা কতটা আছে তা ঠিক জানি না। কলকাতায় রিপোর্টারি করতে গিয়ে বাংলাদেশের বহু মনীষীর উপদেশ পেয়েছি, পরামর্শ পেয়েছি, কিন্তু পাইনি অনুপ্রেরণা। নিজেদের আসন অটুট রেখে, নিজেদের স্বার্থ বজায় রেখে তাঁরা শুধু রিক্ত, নিঃস্ব, বুভুক্ষ বাঙালি ছেলে মেয়েদের হাততালি চান। ৩.৫ কোটি বাঙালিকে বিকলাঙ্গ করে ৩.৫ ডজন নেতা আনন্দে মশগুল। উদার মহৎ মানুষের অভাব বাংলাদেশে নেই। প্রতিটি পাড়ায়, মহল্লায়, গ্রামে, শহরে, নগরে বহু মহাপ্রাণ বাঙালি আজও রয়েছেন, কিন্তু অন্যায়, অবিচার, অসতের অরণ্যে তাঁরা হারিয়ে গেছেন। কলকাতার এই বিচিত্র পরিবেশে থাকতে থাকতে আমার মনটা বেশ তেতে উঠেছিল। আশেপাশের অসংখ্য মানুষের অবহেলা আর অপমান অসহ্য হয়ে উঠেছিল। সবার অজ্ঞাতে, অলক্ষ্যে মন আমার বিদ্রোহ করত, কিন্তু রাস্তা খুঁজে পেলাম না। ১ পা এগিয়ে ৩ পা পিছিয়ে যেতাম। সমাজ, সংসার, সংস্কারের জাল থেকে নিজেকে ছিন্ন করে বেরুতে গিয়ে ভয় করত, ঘাবড়ে যেতাম। নিজের মনের মধ্যে যে এইসব দ্বন্দ্ব ছিল তা মেম সাহেবকেও বলতাম না, কিন্তু ভিতরে ভিতরে আমি চঞ্চল হয়ে উঠেছিলাম। তাই তো নিয়তির খেলাঘরে মেম সাহেবকে নিয়ে খেলতে গিয়ে যেদিন সত্যি সত্যি ভবিষ্যতের অন্ধকারে ঝাঁপ দিলাম, সেদিন মুহূর্তের জন্য পিছনে ফিরে তাকাইনি। মনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে উঠেছিল। হয়তো প্রতিহিংসা আমাকে আরো কঠোর করেছিল। আর আর মেম সাহেবকে দূরে রাখতে পারছিলাম না। জীবন সংগ্রামের জন্য প্রতিটি মুহূর্ত তিলে তিলে দগ্ধ হওয়ার দিনের শেষে রাতের অন্ধকারে মেম সাহেবের একটু কোমল স্পর্শ পাবার জন্য মনটা সত্যি বড় ব্যাকুল হতো। জীবন সংগ্রাম কঠোর থেকে কঠোরতর হতে পারে। সে সংগ্রামে কখনো জিতব, কখনো হারব, যা তা হোক, তা হোক, কিন্তু দিনের শেষে সূর্যাস্তের পর কর্মজীবনের সমস্ত উত্তেজনা থেকে বহু দূরে মানুষ লোকের নিজস্ব সৈকতে বন্ধনহীন মন মুক্তি চাইত মেম সাহেবের অন্তরে। স্বপ্ন দেখতাম আমি ঘরে ফিরছি,
ঘরে ঢুকতে না ঢুকতেই আমি সুইচটা অফ করে দিয়ে মেম সাহেবকে অকস্মাৎ একটু আদর করে তার সর্বাঙ্গে ভালোবাসার ঢেউ তুলেছি। দুটি বাহুর মধ্যে তাকে বন্দিনী করে নিজের মনের সব দৈন্য দূর করেছি। সারাদিনের সমস্ত গ্লানি মুছে ফেলেছি। মেম সাহেব আমার দুটি বাহু থেকে মুক্তি পাবার কোনো চেষ্টা করে না, কিন্তু বলে, আহ ছাড়ো। ওই দুটি একটি মুহূর্তের অন্ধকারেই মেম সাহেবের ভালোবাসা জেনারেটরে আমার মনের সব বাল্বগুলো জ্বালিয়ে নিই। তারপর মেম সাহেবকে টানতে টানতে ডিভানের উপর ফেলে দিই। আমিও হুমড়ি খেয়ে পড়ি ওর উপর। অবাক বিস্ময়ে ওর দুটি চোখের দিকে তাকিয়ে থাকি। মেম সাহেবও স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে। অত নিবিড় করে দুজন দুজনকে কাছে পাওয়ায় দুজনেরই চোখে নেশা লাগে। সে নেশায় দুজনেই হয়তো একটু মাতলামি করি। হয়তো বলি, জানো মেম সাহেব, তোমার এই দুটো চোখের দিকে তাকিয়ে যখন আমার নেশা হয়, যখন যখন আমি সমস্ত সংযম হারিয়ে মাতলামি পাগলামি করি, তখন জিগর মুরাদাবাদীর একটা শের মনে পড়ে। পাশ ফিরে আর সই না মেম সাহেব। চিত হয়ে শুয়ে দুহাত দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরে বলে, বলো না কোন শেরটা তোমার মনে পড়ছে। আমি এবার বলি, তেরি आंखों का कुछ कसूर नहीं, मुझको खराब होना था। বুঝলে মেম সাহেব, তোমার চোখের কোনো দোষ নেই, আমি খারাপই হতাম। চোখটা ঘুরিয়ে একটু ঢলো ঢলো ভাবেও বলে, তা তো 100 বার সত্যি। আমি কেন তোমাকে খারাপ করতে যাব? আমি কানে কানে ফিস ফিস করে বলি, আমার আবার খারাপ হতে ইচ্ছে করছে। ও তিরিং করে এক লাফে উঠে বসে আমার গালে একটা ছোট্ট মিষ্টি চর মেরে বলে, অসভ্য কোথাকার। আরো কত কি ভাবতাম। ভাবতে ভাবতে আমি পাগল হবার উপক্রম হলাম। শত সহস্র কার্যক্রম চিন্তা ভাবনার মধ্যেও মেম সাহেবের ছবিটা সব সময় আমার মনের পদ্মায় ফুটে উঠত। তাই তো দিল্লি আসার সঙ্গে সঙ্গে ঠিক করলাম, করেঙ্গে ইয়ে মরেঙ্গে হয়ে অদৃষ্টের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে কর্মজীবনে, আর মেম সাহেবকে প্রতিষ্ঠা করতে হবে আমার জীবনে। দোলা বৌদি, আমি শিবনাথ শাস্ত্রী বা বিদ্যাসাগর নয় যে আত্মজীবনী লিখব, তবে বিশ্বাস করো, দিল্লির মাটিতে পা দেবার সঙ্গে সঙ্গে আমি একেবারে পাল্টে গিয়েছিলাম। যেদিন প্রথম দিল্লি স্টেশনে নামি, সেদিন একজন নগণ্যতম মানুষও আমাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন না। এত বড় রাজধানীতে একটি বন্ধু বা পরিচিত মানুষ খুঁজে পাইনি। একটু আশ্রয়, একটু সাহায্যের আশা করতে পারিনি কোথাও। দিল্লির প্রচণ্ড গ্রীষ্মে ও শীতে নিঃস্ব রিক্ত হয়ে আমি যে কিভাবে ঘুরে বেরিয়েছি তা আজ লিখতে গেলেও গা শিউরে ওঠে। কিন্তু তবু আমি মাথা নিচু করিনি। একটি বছরের মধ্যে রাতকে দিন করে ফেলতাম। শুধু মনের জোর আর নিষ্ঠা দিয়ে অদৃষ্টের মোড় ঘুরিয়ে দিলাম। পার্লামেন্ট হাউস বা সাউথ ব্লকের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বেরোবার মুখে দেখা হলে স্বয়ং প্রাইম মিনিস্টার আমাকে বলতেন, হাউ আর ইউ? আমি বলতাম, ফাইন, থ্যাংক ইউ স্যার। তুমি ভাবছ হয়তো গুল মারছি, কিন্তু সত্যি বলছি, এমনই হতো। একদিন আমার সেই অতীতের অখ্যাত উইকলির একটা আর্টিকেল দেখবার জন্য তিনমূর্তি ভবনে গিয়েছিলাম। আর্টিকেলটা দেখবার পর প্রাইম মিনিস্টার জিজ্ঞাসা করলেন, আর ইউ নিউ টু দিল্লি? ইয়েস স্যার। কবে এসেছ? এই তো মাস চারেক। তারপর যখন শুনলেন আমি ওই অখ্যাত উইকলির 100 টাকার চাকরি নিয়ে দিল্লি এসেছি, তখন প্রশ্ন করলেন, আর ইউ টেলিং এ লাই? নো স্যার। এই মাইনেতে দিল্লিতে টিকতে পারবে? সার্টেনলি স্যার। শেষে প্রাইম মিনিস্টার বলেছিলেন, গুড লাক টু ইউ, সি মি ফ্রম টাইম টু টাইম। দেখতে দেখতে কত অসংখ্য মানুষের সঙ্গে পরিচয় হলো।
ঘনিষ্ঠতা হলো, কত মানুষের ভালোবাসা পেলাম, কত অফিসার, কত এমপি, কত মিনিস্টারের সঙ্গে আমার পরিচয় হলো। নিত্য নতুন নিউজ পেতে শুরু করলাম। উইকলি থেকে ডেইলিতে চাকরি পেলাম। আমি দিল্লিতে আসার মাস কয়েকের মধ্যেই মেম সাহেব একবার দিল্লি আসতে চেয়েছিল। আমি বলেছিলাম, না, এখন নয়। একটি মুহূর্ত নষ্ট করাও এখন ঠিক হবে না। আমাকে একটু দাঁড়াতে দাও, একটু নিঃশ্বাস ফেলার অবকাশ দাও, তারপর এসো। ভাবতে পারো, মুহূর্তের জন্য যে মেম সাহেবের স্পর্শ পাবার আশায় প্রায় কাঙালির মতো ঘুরেছি, সেই মেম সাহেবকে আমি দিল্লি আসতে দেইনি। মেম সাহেব রাগ করেনি, সে উপলব্ধি করেছিল আমার কথা। চিঠি পেলাম। ওগো, কি আশ্চর্যভাবে তুমি আমার জীবনে এলে, সে কথা ভাবতেও অবাক লাগে। কলেজ ইউনিভার্সিটির জীবনে সোশ্যাল ইউনিয়ন বা রবীন্দ্র জয়ন্তী বসন্ত উৎসবে কত ছেলের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে। কাউকে ভালো লেগেছে, কাউকে ভালো লাগেনি। দু একজন হয়তো আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে। আশুতোষ বিল্ডিংয়ের ওই কোণার ঘরে গান বাজনার রিহার্সেল দিয়ে বাড়ি ফেরার পথে মদন চৌধুরী হঠাৎ আমার ডান হাতটা চেপে ধরে ভালোবাসা জানিয়েছিলে। বিয়ে করতেও চেয়েছে। তালতলার মোড়ের সে যে ভাবতলা দেশপ্রেমিক, তিনিও একদিন আত্মনিবেদন করেছিলেন আমাকে। মুহূর্তের জন্য চমকে গেছি, কিন্তু থমকে দাঁড়ায়নি। তারপর সেদিন তুমি আমার জীবনে এলে। সেদিন কেন যেন আমার সর্বশক্তি কেড়ে নিল। কে যেন কানে কানে ফিসফিস করে বলল, এই সেই। তুমি তো জানো, আমি আর কোনোদিন ফিরে তাকাইনি, শুধু তোমার মুখের দিকে চেয়ে আছি। তোমাকে আমার জীবন দেবতার আসনে বসিয়েছি, পূজা করেছি, নিজের সর্বস্ব কিছু দিয়ে তোমাকে অঞ্জলি দিয়েছি। মন্ত্র পড়ে যজ্ঞ করে সর্বসমক্ষে আমাদের বিয়ে আজও হয়নি, কিন্তু আমি জানি তুমি আমার স্বামী, তুমি আমার ভবিষ্যৎ সন্তানের পিতা। মেম সাহেব বেশি কথা বলতো না, কিন্তু সুন্দর সুন্দর বড় বড় চিঠি লিখতে পারত। এই চিঠিটাও অনেক বড়, সবটা তোমাকে লেখার প্রয়োজন নেই। তবে শেষের দিকে কি লিখেছিল জানো? লিখেছিল, তুমি যে এমন করে আমাকে চমকে দেবে আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম ঘুরে ফিরে একটা কাগজে চাকরি জোগাড় করবে, কিন্তু এই সামান্য কমাসের মধ্যে তুমি এমন করে নিজেকে দিল্লির মতো অপরিচিত শহরে এত বড় বড় রথী মহারথীদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, সত্যি আমি তা কল্পনা করতে পারিনি। তোমার মধ্যে যে আগুন লুকিয়েছিল আমি তা বুঝতে পারিনি। যাই হোক, তোমার গর্বে আমার সারা বুকটা ভরে উঠেছে। মনে হচ্ছে আমার চাইতে সুখী স্ত্রী আর কেউ হতে পারবে না। আমি সত্যি বড় সুখী, বড় আনন্দিত। তোমার এই সাফল্যের জন্য তোমাকে একটা বিরাট পুরস্কার দেব। কি দেব জানো? যা চাইবে তাই দেব, বুঝলে? আর কোনো আপত্তি করব না। আর আপত্তি করলে তুমি বা শুনবে কেন? দোলা বৌদি, তুমি কল্পনা করতে পারো মেম সাহেবের ওই চিঠি পড়ে আমার কি প্রতিক্রিয়া হলো? প্রথমে ভেবেছিলাম দু একদিনের জন্য কলকাতা যাই, মেম সাহেবের পুরস্কার নিয়ে আসি, কিন্তু কাজ কর্ম পয়সা কড়ির হিসাব নিকাশ করে আর যেতে পারলাম না। তবে মনে মনে এই ভেবে শান্তি পেলাম যে আমাকে বঞ্চিত করে কৃপণের মতো অনেক ঐশ্বর্য ভবিষ্যতের জন্য অন্যায়ভাবে গচ্ছিত রেখে মেম সাহেবের মনে অনুশোচনা দেখা দিয়েছে। আমি 1000 মাইল দূরে পালিয়ে এসেছিলাম। মেম সাহেব সেই আদর ভালোবাসা, সেই মজা রসিকতা কিছুই উপভোগ করছিল না। আমাকে যতই বাধা দিক, আমি জানতাম রোজ আমার একটু আদর না পেলে ও শান্তি পেত না। আমি বেশ অনুমান করছিলাম ওর কি কষ্ট হচ্ছে, উপলব্ধি করছিলাম আমাকে কাছে না পাবার অতৃপ্তি ওকে কিভাবে পীড়া দিচ্ছে। মনে মনে অনেক কষ্ট পেলেও ওর আশাটা বন্ধ করে ভালোই করেছিলাম। দিল্লিতে আসার জন্য ও বেশ উতলা হয়েছিল, সেটা বুঝতে কষ্ট হয়নি। তাই তো আরও তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করবার জন্য আমি সর্বশক্তি নিয়োগ করলাম। ঠিক করলাম
ওকে এনে চমকে দেব। ভগবান আমাকে অনেক দিন বঞ্চিত করে অনেক কষ্ট দিয়েছেন। দুঃখে অপমানে বছরের পর বছর জ্বলে পুড়ে মরেছি। কলকাতা শহরে এমন দিনও গেছে যখন মাত্র একটা পয়সার অভাবে সেকেন্ড ক্লাস ট্রামে পর্যন্ত চড়তে পারিনি। কিন্তু কি আশ্চর্য, দিল্লিতে আসার পর আগে সব কিছু ওলটপালট হয়ে গেল। সে পরিবর্তনের বিস্তৃত ইতিহাস তোমার এই চিঠিতে লেখার নয়। সুযোগ পেলে পরে শোনাবো। তবে বিশ্বাস করো, অবিশ্বাস্য পরিবর্তন এলো আমার কর্মজীবনে। সাফল্যের আকস্মিক বন্যায় আমি নিজেকে দেখে অবাক হয়ে গেলাম। মাস ছয়েক পরে মেম সাহেব যখন আমাকে দেখবার জন্য দিল্লি এলো, তখন আমি সবে বোর্ডিং হাউসের মায়া কাটিয়ে ওয়েস্টার্ন কোর্টে এসেছি। নিশ্চিত জানতাম মেম সাহেব আমাকে দেখে, ওয়েস্টার্ন কোর্টে আমার ঘর দেখে, আমার কাজকর্ম, আমার জীবনধারা দেখে চমকে যাবে। কিন্তু আমি চমকে দেবার আগেই ও আমাকে চমকে দিল। নিউ দিল্লি স্টেশনে গেছি ডিলুক্স এয়ার কন্ডিশন এক্সপ্রেস অ্যাটেন্ড করতে। মেম সাহেব আসছে। জীবনের এক অধ্যায় শেষ করে নতুন অধ্যায় শুরু করার পর ওর সঙ্গে প্রথম দেখা হবে। লাউড স্পিকারে অ্যানাউন্সমেন্ট হলো, এসিসি এক্সপ্রেস ট্রেনটি এখনই 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাবে। আমি সানগ্লাসটা খুলে রুমাল দিয়ে মুখটা আর একবার মুছে নিলাম। একটা সিগারেট ধরিয়ে দু একটা টান দিতে দিতেই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে পড়ল। এদিক ওদিক দেখতে না দেখতেই মেম সাহেব 2 নম্বর চেয়ার কার থেকে বেরিয়ে এলো। কিন্তু এ কি, মেম সাহেবের কি বিয়ে হয়েছে? এত সাজগোজ, এত গহনা, মাথায় কাপড়, কপালে অত বড় সিঁদুরের টিপ। মেম সাহেবকে কোনোদিন সাজগোজ করতে দেখিনি। শুধু ডান হাতে একটা কঙ্কন, ব্যাস, আর কিছু না। গলায় হার? না, তাও না। কোন এক বন্ধুর বিপদে সাহায্য করার জন্য গলার হার দিয়েছিলেন। তাছাড়া মাথায় কাপড় আর কপালে অত বড় একটা সিঁদুরের টিপ দেখে অবাক হবার চাইতে ঘাবড়ে গেলাম বেশি। মুহূর্তের জন্য পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। গলাটা শুকিয়ে এলো, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। দুনিয়াটা উলট পালট হয়ে গেল। প্রথমে ভাবলাম স্টেশন প্ল্যাটফর্মে কয়েক হাজার লোকের সামনে ওর গালে ঠাস করে একটা চড় মারি, বলি আমাকে অপমান করার জন্য এত দূরে না এসে শুধু ইনভাইটেশন লেটারটা পাঠালে তো পারতে। আবার ভাবলাম না, ওসব কিছু বলবো না। বিশেষ কথাবার্তা না বলে সোজা গিয়ে ট্যাক্সি চললাম। ট্যাক্সিতে উঠেই মেম সাহেব আমাকে প্রণাম করল। আমার বাঁ হাতটা টেনে নিল নিজের ডান হাতের মধ্যে, জিজ্ঞাসা করল, কেমন আছো? আমার কথা ছেড়ে দাও, এখন বলো তুমি কেমন আছো? তোমার বিয়ে কেমন হলো? বর কেমন হলো? সর্বোপরি দিল্লি এলে কেন? মেম সাহেব একেবারে গলে গেল। সত্যি বলছি, তুমি আমাকে ক্ষমা করো। এমন হঠাৎ সব কিছু হয়ে গেল যে কাউকে খবর দেওয়া হয়নি। ছেলেটি কেমন? বেশ গর্বের সঙ্গে উত্তর দিল, ব্রিলিয়ান্ট। কোথায় থাকেন? এই তো তোমাদের দিল্লিতেই। আমি চমকে উঠি, দিল্লিতে? ও আমার গালটা একটু টিপি দিয়ে বলে, ইয়েস স্যার। তবে কি আমার বর আদি সপ্তগ্রাম বা মসলন্দপুর থাকবে? ট্যাক্সি কনট প্লেস ঘুরে জনপদে ঢুকলো। আর 1 মিনিটের মধ্যেই ওয়েস্টার্ন কোর্টে এসে যাবে। জিজ্ঞাসা করলাম, এখন কোথায় যাবে? কোথায় আবার? তোমার ওখানে। ট্যাক্সি ওয়েস্টার্ন কোর্টে ঢুকে পড়ল, থামলো। আমরা নামলাম। ভাড়া মিটিয়ে ছোট্ট সুটকেসটা হাতে করে ভিতরে ঢুকলাম। রিসেপশন থেকে চাবি নিয়ে লিফটে চললাম। 3 তলায় গেলাম, আমার ঘরে। মাথার কাপড় ফেলে দিয়ে দুহাত দিয়ে মেম সাহেব আমাকে জড়িয়ে ধরে বলল, আহ কি শান্তি। আমার বুকটা জ্বলে উঠেছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই থেমে গেল। ওর সিঁথিতে সিঁদুর না দেখে বুঝলাম এবার আমিও আর স্থির থাকতে পারলাম না। দুহাতে দিয়ে টেনে নিয়ে বুকের মধ্যে নিলাম। আদর করে ভালোবাসা দিয়ে ওকে ক্ষত বিক্ষত করে দিলাম আমি। মেম সাহেব তার উন্মত্ত যৌবনের জোয়ারে আমাকে অনেক দূর ভাসিয়ে নিয়ে গেল। আমার দেহে মনে ওর ভালোবাসা, আবেগ, উচ্ছলতার পলিমাটি মাখিয়ে দিয়ে গেল।
আমার মন আরো উর্বর হলো। এতদিন পরে দুজন দুজনকে কাছে পেয়ে প্রায় উন্মাদ হয়ে উঠেছিলাম। কতক্ষণ যে ওই জোয়ারের জলে ডুবেছিলাম তা মনে নেই। তবে সম্বিত ফিরে এলো দরজায় নক করার আওয়াজ শুনে। তাড়াতাড়ি দুজনে আলাদা হয়ে বসলাম। আমি বললাম, কৌন? ছোট সাহেব, ম্যায়। ও জিজ্ঞাসা করল, কে? আমি বললাম, গজানন। উঠে গিয়ে দরজা খুলে ডাক দিলাম, এসো, ভেতরে এসো। মেম সাহেবকে দেখেই গজানন দুহাত জোর করে প্রণাম করলো। নামাস্তে বিবিজি। ও একটু হাসলো, বলল, নমস্তে। আমি বললাম, গজানন, বিবিজিকে কেমন লাগছে? বহুত আচ্ছা ছোট সাহেব। এক সেকেন্ড পরে আবার বলল, আমার ছোট সাহেবের বিবি কখনো খারাপ হতে পারে? আমরা দুজনে হেসে ফেলি। মেম সাহেব বলল, গজানন, বাবুজি প্রত্যেক চিঠিতে তোমার কথা লিখেন। গজানন দুহাত কোচলে বলে, ছোট সাহেব কা মেহেরবানি। আমি উঠে গিয়ে গজাননের পিঠে একটা চাপড় মেরে বলি, জানো মেম সাহেব, গজানন আমার লোকাল বস, আমার গার্ডিয়ান। क्या करेगा বিবিজি, বাতাও। ছোট সাহেব এত বেশি কাজ করে যে সময়ের ঠিক ঠিকানা নেই। তারপর কিছু সংসারী বুদ্ধি নেই। আমি না দেখলে কে দেখবে বলো? গজানন প্রায় খুনি আসামির মতো ভয়ে ভয়ে জেরার জবাব দেয়। গজানন এবার মেম সাহেবকে জিজ্ঞেস করে, বিবিজি, ট্রেনে কোনো কষ্ট হয়নি তো? মেম সাহেব বলল, না না, কষ্ট হবে কেন? গজানন চট করে ঘর থেকে বেরিয়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আমাদের দুজনের ব্রেকফাস্ট নিয়ে আসে। ব্রেকফাস্টের ট্রে নামিয়ে রেখে গজানন চলে যায়। আমি যাচ্ছি, একটু পরে আসছি। গজানন চলে যাবার পর আমি মেম সাহেবের কোলে শুয়ে পড়লাম, আর ও আমাকে ব্রেকফাস্ট খাইয়ে দিতে লাগলো। দোলা বৌদি, মেম সাহেব আর আমি অনেক কাণ্ড করেছি। বাঙালি হয়েও প্রায় হলিউড ফিল্মে অভিনয় করেছি। শেষ পর্যন্ত অবশ্য শরৎ চাটুর্যের হিট বইয়ের মতো হয়ে গেছে। আস্তে 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 ধীরে ধীরে সব জানাবো তোমাকে, বেশি ব্যস্ত হও না। সুপ্রিয় শ্রোতা, মেম সাহেবের পরবর্তী পর্ব শুনবার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।